পাবলিক লাইব্রেরি থেকে আনা পাতা মুড়িবেন না ছাপমারা এবং পাতায় পাতায় মোড়া জীর্ণ বাংলা উপন্যাসখানা পড়বার চেষ্টা করছিল শীতাংশু। রাত 11টার কাছাকাছি, অসহ্য গরম। জানালা দিয়ে বাতাস আসছিল না তা নয়, কিন্তু তাতে আগুনের ছোঁয়া। দিনে দুর্দান্ত গরম থাকলেও সন্ধ্যার পরেই নাকি সাঁওতাল পরগনার সুশীতল বাতাস বইতে থাকে, এমনই একটা জনশ্রুতি তার শোনা ছিল। কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখা যাচ্ছে রাত 3টের আগে সেই বিখ্যাত শীতল হাওয়াটি প্রবাহিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বইটি প্রেমের উপন্যাস এবং শুরু হয়েছে পাইন বনের ভিতরে একটি আঁকা বাঁকা পথের ওপর। কুয়াশা কেটে গিয়ে পাইনের ঊর্ধ্বমুখী কণ্টকপত্রে সোনালি রোদ পড়েছে। দুধারে বরাস ফুল ফুটেছে রাশি রাশি, আর ওভারকোটের পকেটে হাত দিয়ে একটি মেয়ে আশ্চর্য গভীর চোখ মেলে দূরের নীল পাহাড়ের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময়ে বিরক্ত হয়ে শীতাংশু পর পর কয়েকটা পাতা উল্টে গেল। এই দুর্ধর্ষ গরম, ইলেকট্রিকবিহীন এই বাড়ি, নিঃসঙ্গ এই জীবন, এর ভিতরে শীতল পাহাড়ের রোমান্স তার কল্পকামনা অনেকটা মেটাতে পারত। কিন্তু শীতাংশুর প্রতিক্রিয়া অন্যরকম হলো। কেন এমন বাজে বই লেখা হয়, কেই বা সেটা ছাপে, এবং যদি বা সেটা ছাপা হয় তাহলে পাতাগুলো দিয়ে মুড়ির ঠোঙা তৈরি না করে পাঠককে যন্ত্রণা দেবার জন্যে লাইব্রেরিতে রাখা হয় কেন? এই ধরনের গোটা কয়েক আধ্যাত্মিক জিজ্ঞাসা তার মনের ভিতরে ঘুরপাক খেয়ে গেল। কিন্তু লাইব্রেরির বইয়ের আরও একটা আকর্ষণ আছে, সে হলো অনাহুত টিকাকারদের মন্তব্য। বাঁধাইয়ের দুধারের সাদা পাতায় বইয়ের মার্জিনে রসিক পাঠকদের নানা রকম শতচ্ছারিত উচ্ছ্বাস, যেমন বাহ, বেশ বেশ, একেই বলে খাঁটি প্রেম, এক্সেলেন্ট, কিংবা মনিকার এইরূপে চিন্তা করা অন্যায়, হিন্দু নারী হইয়া সে পরপুরুষের, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া কাঁচা হাতের কিছু অশ্লীল মন্তব্যও থাকে। আর বই যদি পাঠকের ভালো না লাগে তাহলে লেখকের উদ্দেশ্যে যেসব মন্তব্য বর্ষণ করা হয়, ভদ্রলোক সেগুলো জানতে পারেন না বলেই আত্মহত্যা করেন না। এতেব শীতাংশু কালিদাস ছেড়ে মল্লিনাথ পড়া শুরু করলো। একটি নয়, অন্তত পেন্সিলে আর কালির লেখা গুটি 7 মল্লিনাথের সন্ধান পাওয়া গেল। কাছাকাছি কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট থাকলে সঠিক সংখ্যাটা বলতে পারতেন। কিন্তু তাই বা ভালো লাগে কতক্ষণ? গরম, কদর্য গরম। হাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছে। জানালার বাইরে কালো ব্রোকেডের পর্দার মতো টানা অন্ধকার। তার ভিতর দিয়ে 2-3টে ইউক্যালিপটাসের বাকলহীন শুভ্রতা অতিকায় কঙ্কালের মতো দাঁড়িয়ে। মিউনিসিপ্যালিটির একটা কেরোসিনের আলো জানালার প্রায় মুখোমুখি ছিল, সেটা সন্ধে না লাগতেই নিভে গিয়েছে। ঘরের দেওয়ালে লণ্ঠনের আলোয় নিজের যে ছায়াটা পড়েছে সেটাকে পর্যন্ত শীতাংশুর অসহ্য বোধ হতে লাগলো। ওটা যেন তার মনের ছায়া, বিকৃত, অর্থহীন, অশোভন, অশালীন। বাইরের অন্ধকারে গিয়ে ওটা দাঁড়ালে ভালো হতো। তার প্রত্যেকটা অঙ্গভঙ্গিকে এমনভাবে ক্যারিকেচার করবার প্রয়োজন ছিল না। ঘাম ঝরছে না, সারা শরীর যেন জ্বালা করছে। একবার স্নান করতে পারলে ভালো হতো। কিন্তু ঠিক নাটকীয়ভাবে সেই সময় শব্দটা শুনল শীতাংশু। পরিষ্কার শুনতে পেল ইঁদারার গায়ে দড়ি ঘষার খসখস আওয়াজ, বাঁশের একটা মৃদু গোঙানি, আর ছলাৎ ছলাৎ করে জলের কলধ্বনি। সঙ্গে সঙ্গে উঠে পড়ল শীতাংশু। লণ্ঠনটা কমিয়ে দিয়ে পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়াল। তারপর কপাটটা ইঞ্চি 3 ফাঁক করে তীক্ষ্ণ দৃষ্টি মেলে দিলে সামনের দিকে। বাড়ি যতই ছোট হোক, তারের বেড়া ঘেরা কম্পাউন্ডটা অনেকখানি। শীতাংশুর ঘর থেকে প্রায় 40 গজ দূরে তার ইঁদারা। এই অন্ধকারে একটি ঝাঁকড়া পিপুল গাছ আরও অন্ধকার ছড়িয়েছে তার উপর। তবু স্পষ্ট দেখলে শীতাংশু কে একজন ইঁদারা থেকে জল তুলছে।
বালতি ওপরে টানার সঙ্গে সঙ্গে তার নুয়ে পড়া শরীরটা সোজা হয়ে উঠছে আস্তে আস্তে। হিংস্র ক্রোধে দাঁতে দাঁত চাপল শীতাংশু। এই ব্যাপার, এই জন্যই অতখানি টলটলে জল দুদিনের ভিতরে বালতি ভরে উঠেছে। সন্দেহ একটু ছিলই। এইবার বোঝা গেল সব জল চুরি হচ্ছে। একটা বিশ্রী উপন্যাস, কুৎসিত, গরম, নিঃসঙ্গ নির্বাসিতের মতো জীবন, ইলেকট্রিকের আলোহীন ঘরে নিজের ছায়ার ভ্যাংচানি, তার উপর চুরি। শীতাংশুর মাথায় আগুন জ্বলল। দরজা বন্ধ করে সে ঘরে ফিরে এলো। কি করা যায়? তাড়া করলে তারের বেড়া ডিঙিয়ে পালাবে, ধরা যাবে না। অসম্ভব আশায় চারিদিকে একবার সে তাকিয়ে দেখল, কোনো মিরাকেলে একটা বন্দুক যদি এই মুহূর্তে হাতের কাছে পাওয়া যায় তাহলে আর ভাবনার কিছু থাকে না। কিন্তু বন্দুকের বদলে পাওয়া গেল একটা মশারির স্ট্যান্ড। আর দেরি করা যায় না। জলের বালতি নিয়ে একবার তারের বেড়া টপকে চলে গেলে আইনত শীতাংশুর আর কিছুই বলবার নেই। সুতরাং যা করতে হয় এক্ষুনি। মশারির স্ট্যান্ড শক্ত করে ধরে পিছন দিয়ে ঘুরে শীতাংশু ইঁদারার দিকে এগোতে চেষ্টা করল। চোর তখন নিবিষ্ট চিত্তে জল তুলছে। জলের ছলাৎ ছলাৎ আওয়াজ শীতাংশুর জ্বালা ধরার রোমকূপগুলোকে পুড়িয়ে দিতে লাগল। তারপর যখন আর এগোনো চলে না, যখন প্রায় 10-12 গজের মধ্যে এসে পড়েছে, যখন আর এক পা বাড়ালেই চোর তাকে দেখতে পাবে, তখন হাতের ডান্ডাটা সে ছুঁড়ে মারল সবেগে। নির্ভুল লক্ষ্যভেদ। একটা মৃদু আর্তনাদ করে চোর মাটিতে ঘুরে পড়ল। কিন্তু শীতাংশুর হাত পা জমে গিয়েছে তৎক্ষণাৎ। গরম বিরক্তি আর ক্রোধে অতখানি অন্ধ না হলে আরও আগেই সে বুঝতে পারত একটি মেয়ে। কি সর্বনাশ! রোম্যান্টিক উপন্যাসের পাতা থেকে একেবারে নারী হত্যায়। কে বলে পশ্চিমের গরমে ঘাম হয় না? মুহূর্তে ঘেমে উঠল শীতাংশু। ভিজে গেল গেঞ্জি। জিভটা চলে যেতে চাইল গলার ভিতরে। মাথাটা একেবারে ফাঁপা হয়ে গেল। এইবার মেয়েটা নড়ে উঠল, উঠে বসতে চেষ্টা করছে। যাক, একেবারে খুন হয়নি, তাহলে বেঁচে আছে এখনো। সন্তর্পণে কাছে এগোলো শীতাংশু। এক টুকরো চাঁদ উঁকি দিয়েছে আকাশে। পিপুল গাছের পাতার ভিতর দিয়ে খানিকটা আলো এসে পড়েছে মেয়েটির মুখে। চিনতে পেরেছে শীতাংশু। পিছনের বাড়িতে পোস্ট অফিসের যে নতুন ভদ্রলোকটি এসেছেন তাঁরই কেউ হবে। ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়নি, কিন্তু মেয়েটিকে কয়েকদিনই চোখে পড়েছে। শীতাংশু সামনে আসতে টলতে টলতে উঠে দাঁড়াল। চাঁদের আলোতেও দেখা গেল তার কপাল বেয়ে রক্ত পড়ছে, আর সেই সঙ্গে শোনা গেল ফোঁপানো কান্নার স্বর। এক বালতি জল নিতে এসেছিলাম আপনার ইদারা থেকে, সেজন্য এমন করে আমায় মারলেন। আগেই মরমে মরে গিয়েছিল শীতাংশু, এবার মিশে গেল মাটিতে। আমায় ক্ষমা করবেন, মানে আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন? কান্নার ভিতর থেকে এবার ঝাঁঝ বেরিয়ে এলো। কোনো পুরুষ মানুষ, যেই হোক না কেন, এক ফোঁটা জলের জন্য তাকে আপনি খুন করতে চাইবেন? আপনি না ভদ্রলোক? গলার স্বরে বোঝা যাচ্ছে ব্যাপারটা খুব গুরুতর হয়নি। ভরসা পেয়ে রাগ হলো শীতাংশুর। এক ফোঁটা জলই বটে। এদিককার সমস্ত ইঁদারায় প্রায় শুকিয়ে মরুভূমি। সিকি মাইল রাস্তা পেরিয়ে মিউনিসিপ্যালিটির একটা টিউবওয়েল ভরসা। তার ইঁদারায় যে 2-4 বালতি জল আছে, তাও এভাবে লুট হতে থাকলে মাথায় খুন চাপা অন্যায় নয়। কিন্তু সে কথা বলল না শীতাংশু। এসে চাইলেই পারতেন, চাইলে যেন আপনি দিতেন। স্পষ্ট পরিষ্কার কথা। না, দিত না শীতাংশু। এই দুঃসময়ে অতখানি উদারতা তার নেই, কোনো মহিলা সম্পর্কেও নয়। বিব্রত হয়ে শীতাংশু বললে, থাক ওসব কথা, আপনার কপালটা কেটে গিয়েছে মনে হচ্ছে। দাঁড়ান, আয়োডিন এনে দিচ্ছি। খুব হয়েছে, আর উপকার করতে হবে না। কপাল ফাটিয়ে দিয়ে জলের দাম তো আদায় করলেন। কি করব এখন? জলটা নিয়ে যাব, না আবার ঢেলে দেব ইনারায়? শীতাংশু অপ্রস্তুত হল। আশ্চর্যও হল সেই সঙ্গে। একটুও আত্মসম্মান নেই মেয়েটার।
এত কাণ্ডের পরেও ভুলতে পারেনি জলের কথাটা। ছি ছি, কি যে বলেন, চলুন আমি পৌঁছে দিয়ে আসছি জলটা। কোথা থেকে এসে পড়ল টর্চের আলো। চমকে তাকালো দুজনেই। পোস্ট অফিসের সেই ভদ্রলোক, পিছনের বাড়ির নতুন ভাড়াটে। কি হয়েছে বুলু? টর্চের আলোয় বুলুর কপালের রক্ত একরাশ সিঁদুরের মতো ঝকঝক করে উঠল। কি করেছিস আবার? শীতাংশু পাথর হয়ে গেল, আর বুলুই জবাব দিলে, অন্ধকারে ইঁদারার ওপর পড়ে গিয়েছিলাম কাকা। ইনি ছুটে এসে। তারের বেড়া টপকে ভিতরে এলেন ভদ্রলোক। তোকে 1000 বার বারণ করলুম, এত রাতে জলের দরকার নেই, তবু হতভাগা মেয়ের কানে গেল না। তোর জন্য শেষে একটা কেলেঙ্কারিতে পড়ব, এ আমি ঠিক জানি। নে চল। বালতি তুলে নিয়ে ভদ্রলোক শীতাংশুর দিকে তাকালেন। কিছু মনে করবেন না মশাই, এ মেয়েটার জ্বালায় আমার একদণ্ড স্বস্তি নেই। কপালে যে আমার কত দুঃখ আছে সে কেবল আমিই জানি। আপনার ঘুম নষ্ট হলো, অপরাধ নেবেন না। শীতাংশু কি বলতে যাচ্ছিল, কিন্তু সুযোগ পেল না। বিহলতার ঘোর কাটিয়ে উঠতে না উঠতে কাকা ভাইঝি তারের বেড়া পার হয়ে চলে গিয়েছেন। ফিকে চাঁদের আলোয় দুটো অবাস্তব ছায়ামূর্তি। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে নিচু হয়ে মশারির স্ট্যান্ড তুলে নিল শীতাংশু। এটা কি চোখে পড়েনি ভদ্রলোকের? না পড়া অসম্ভব। অসহ্য গরম নিঃসঙ্গ ঘরটার দিকে যেতে যেতে শীতাংশু নিজেকে জিজ্ঞাসা করতে চাইল, কে ভালো অভিনয় করেছে, বুলু না তার কাকা? সারাটা রাত আর ভালো করে ঘুম এলো না। কাটল অস্বস্তি ভরা তন্দ্রার ভিতর। চোখ কচলাতে কচলাতে শীতাংশু যখন বারান্দায় এসে দাঁড়ালো, তখন তীক্ষ্ণ উজ্জ্বল রোদে চারিদিক ভরে উঠেছিল। রাস্তার ওপারে ইউক্যালিপটাসের সারি পেরিয়ে কাঁকর মেশানো ঢেউ খেলানো মাঠ, তার ভিতরে একটা খাপছাড়া সাদা বাড়ি রোদে জ্বলন্ত হয়ে উঠেছে। দূরের রুক্ষ পাহাড়টা পড়ে আছে অপরিচ্ছন্ন বন্য মহিষের মতো। তার পত্রহীন গাছপালা আর বড় বড় ন্যাড়া পাথর স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকেও। সব স্ত্রীহীন, সবকিছু আগুন দিয়ে ঝলসানো। মেঘনাপাড়ের শীতাংশু বিরস বিতৃষ্ণ মুখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর মনে পড়ল, একদিনের ছুটি নিয়ে তার ছোকরা চাকর ধনিয়া নিজের গাঁও গিয়েছিল। আজ চতুর্থ দিনেও সে ফেরেনি। গ্রামে যাওয়া খুব সম্ভব বাজে কথা, বেশি মাইনেতে আর কোথাও কাজে লেগেছে। ওর দোষ নেই, ভদ্রলোকে যদি জল চুরি করতে পারে। মেঘনাপাড়ের শীতাংশু সেনগুপ্ত দীর্ঘশ্বাস ফেলল। সাহারা মরুভূমি নয়, বাংলাদেশের সীমা ছাড়িয়ে 100 মাইলের মধ্যেই যে জল চুরি করবার দরকার হয়, মেঘনার কালো অথই জলের দিকে তাকিয়ে সে কথা কে ভাবতে পারত? কিন্তু ওসব তত্ত্বচিন্তা এখন থাক। আপাতত শীতাংশুকে নিজের হাতে চা করতে হবে, রান্নার ব্যবস্থা করে নিতে হবে। তবু তো আজ বাজারে যাওয়ার সমস্যা নেই। কাল অফিস থেকে ফেরবার সময় বুদ্ধি করে আলু আর ডিম নিয়ে এসেছিল। না, আর দেরি করা চলে না। মুখ ধুতে ইঁদারার পাড়ে আসতেই চোখে পড়ল 3-4 ফোঁটা রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। আত্মগ্লানিতে শীতাংশু সেদিকে আর তাকাতে পারল না। মেয়েটিকে একবার একা পাওয়া দরকার, ভালো করে ক্ষমা চাইতে হবে। হাঁটতে হাঁটতে একসময় যাবে নাকি ও বাড়িতে? কিন্তু আলাপ পরিচয়টাই যখন হয়ে ওঠেনি এ পর্যন্ত, তখন অন্যমনস্কভাবে ইঁদারার বালতি নামিয়েছিল, অন্যমনস্ক হয়েই টেনে তুলল। আর তৎক্ষণাৎ সমস্ত অনুতাপ মুছে গেল। পা থেকে জ্বলে উঠল মাথা পর্যন্ত। অর্ধেক জল, অর্ধেক বালি, আরও অর্ধেক শুকিয়ে গিয়েছে ইঁদারা। কাল ওভাবে চুরি না হলে আজকের দিনটা কুলিয়ে যেত। চাকরটা থাকলেও বা কথা ছিল, এখন তাকেই গিয়ে সিকি মাইল দূরে টিউবওয়েল থেকে জল আনতে হবে। আর যা ভিড় সেখানে, দুত্তর। কুঁজোর জলে চা খাওয়া কোনো রকমে চলতে পারে, স্নানের আশা নেই। অফিস যাওয়ার পথে খাওয়ার জন্যে ঢুকতে হবে হোটেলে। শীতাংশুর মনে হতে লাগল, মশারির স্ট্যান্ড দিয়ে ঘা কয়েক ওই ভদ্রলোককে বসিয়ে দেওয়া উচিত ছিল। সবই জানতেন, অথচ কেমন ন্যাকামি করে গেলেন। আর মেয়েটা, সেই বুলু,
অবশ্য রক্তপাত না হলেই খুশি হতো শীতাংশু, কিন্তু ডান্ডার ঘা তার যে একেবারেই পাওনা ছিল না, এই মুহূর্তে সে কথা সে ভাবতে পারল না। অফিস থেকে বেরিয়ে রাস্তায় চা খেয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আবার সেই ঘর, সেই গরম, লণ্ঠনের আলোয় নিজের কদাকার ছায়া আর সেই বাংলা উপন্যাসটা। লণ্ঠনটা জ্বালাতে জ্বালাতে শীতাংশুর মনে হলো তারপর আরও অনেক রাতে ইদারার থেকে আবার কেউ হয়তো জল চুরি করতে আসবে, যদিও আজ বালতি ভরে বালিই উঠবে কেবল। কিন্তু কে আসবে? বুলু? না, বুলু আর আসবে না। যদি বুলুই আসে? একটা অসম্ভব কল্পনায় রোমাঞ্চিত হয়ে উঠল শীতাংশু। তাহলে আজ কি করবে শীতাংশু? দূর থেকে দেখা পিপুল পাতায় জ্যোৎস্নায় আধখানা দেখা আর একটি ছোট টর্চের আলো এক ঝলক দেখা বুলুর মুখের সামনে আজ লণ্ঠনটা তুলে ধরবে সে। দেখবে কাল রাতে কতখানি ক্ষত সে মেয়েটির কপালে এঁকে দিতে পেরেছে, কতটা লিখে দিতে পেরেছে নিজের স্বাক্ষর। আসতে পারি? বুলু নয়, তার কাকা। সে অনেক রাতের প্রত্যাশিত সময়টির অনেক আগেই এসে পড়েছেন তিনি। শীতাংশু চমকে মাথা তুলে বললে, ও আসুন। বুলুকে লণ্ঠনের আলোয় দেখতে চেয়েছিল শীতাংশু। দেখল তার কাকাকে। বছর ৪৫ বয়স হবে, শক্ত ভারী গোছের বেঁটে মানুষ, কপাল থেকে মাথার আধখানা পর্যন্ত মসৃণ টাক। শীতাংশুর জারুল কাঠের চেয়ারটায় সশব্দে আসন নিলেন। আলাপ করতে এলাম, আমার নাম বিরাজমোহন মল্লিক। আপনি? শীতাংশু সেনগুপ্ত। দেশ? শীতাংশুকে বলতে হলো। তাই বলুন, আমাদের ইস্টবেঙ্গলের লোক। চেহারা দেখে আমারও তাই মনে হয়েছিল। পূর্ববঙ্গ তো এমনভাবে তার শরীরে লেখা আছে, এই খবরটা এতদিন শীতাংশুর জানা ছিল না। মৃদু রেখায় হাসল সে। তা একা আছেন এখানে? ফ্যামিলি কোথায়? মা বাবা কলকাতায় থাকেন। ওয়াইফ? বাঙালির স্ত্রীকে বাংলা ভাষায় ওয়াইফ বললে ভারী কুশ্রী শোনায় শীতাংশুর কানে। তবু এবারেও সে অল্প একটু হাসল, বললে, তাকে এখনও জোটাতে পারিনি। বলেন কি, ব্যাচেলার? বিরাজবাবু বিস্মিত বোধ হলেন। ৩০ তো পেরিয়ে গেছেন বোধ হয়। হ্যাঁ, বছর ২ হলো। তবু এখনও বিয়ে করেননি? বুড়ো বয়সে যে ছেলে রোজগার খেয়ে যেতে পারবেন না। সেই দুশ্চিন্তায় শীতাংশুর রাতে ঘুম হচ্ছিল না। তবু এবারে ভদ্রতার হাসি হাসতে হলো। বাবা মা বা কি বলে চুপ করে আছেন? বিরাজবাবু স্বগতোক্তি করলেন। বিমর্ষভাবে চুপ করে রইলেন কয়েক সেকেন্ড। তারপর এলেন অন্য প্রসঙ্গে। কিন্তু এই জলের কষ্ট তো আর সহ্য হয় না মশাই। মরুভূমিতে এলুম নাকি? সেই রকমই তো মনে হচ্ছে। মিউনিসিপ্যালিটিতে কড়া করে একখানা দরখাস্ত দিলে কেমন হয়? আসছে বছর গ্রীষ্মকালে এসে দরখাস্ত নিয়ে ওরা আলোচনা করবেন। যা বলেছেন। সক্ষোভে বিরাজবাবু মাথা নাড়লেন। স্বাধীনতার পরেও এরা যে তিমিরে সে তিমিরেই রয়ে গেল। এদেশের উন্নতি হবে না মশাই, আরও ৫০০ বছর। তারপর আধ ঘন্টার মতো নির্বাক শ্রোতার ভূমিকায় নিঃশব্দে বসে রইল শীতাংশু। এসব ক্ষেত্রে সাধারণত যা যা বলবার থাকে বিরাজবাবু কিছুই তার বাদ দিলেন না। গোটা ৩ সিগারেট খেলেন এবং সামনে অ্যাস্ট্রে থাকতেও ছাই ঝাড়লেন মেঝের ওপর। আর শীতাংশু কালিকের মতো নিজের ছায়া দেখতে লাগল লণ্ঠনের আলোয়। কান পেতে শুনতে লাগল বাইরে মাঠের ভিতর দিয়ে হু হু করে বয়ে যাচ্ছে হাওয়া, আর ইউক্যালিপটাসের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ছে তাতে। শেষ পর্যন্ত বিরাজবাবু উঠলেন। একটা লোকই রাখা যাক তাহলে, কি বলেন? দুবেলা টিউবওয়েল থেকে আমাদের দুবাসায় জল দেবে, টাকাটা দেওয়া যাবে ভাগাভাগি করে। সে তো বেশ কথা, দেখি তবে চেষ্টা করে। দরজার দিকে পা বাড়িয়েছেন বিরাজবাবু। সেই মুহূর্তেই প্রায় মুখ ফসকে প্রশ্নটা বেরিয়ে এলো শীতাংশুর। আপনার ভাইঝি কাল পড়ে গিয়েছিলেন, কেমন আছেন আজ? অদ্ভুত দৃষ্টিতে বিরাজবাবু শীতাংশুর দিকে তাকালেন। লণ্ঠনের আলোয় মেকআপ করা অভিনেতার মতো দেখালো তাকে। কে? বুলু? বুলু ঠিক আছে, সাংঘাতিক মেয়ে মশাই, অল্পে ওর কিছু হয় না।
মাটিতে পুঁতে দিলে কাঁটা গাছ হয়ে বেরোবে। বিরাজবাবু বেরিয়ে গেলেন। আজও রাত 12টা পর্যন্ত একা ঘরে ছটফট করল শীতাংশু। সেই বাংলা উপন্যাসখানার পাতা উল্টালো, রসিক পাঠকদের টিকা টিপ্পণীগুলো পড়বার চেষ্টা করতে লাগল। কিন্তু আজ আর অক্ষম বিরক্তিতে, সে অসম্ভব দুরাশায় সে কান পেতে বসে রইল। কয়েকবার উঠে গেল জ্যোৎস্নার জাফরি কাটা পিপুল গাছটার তলায়। বুলু আজ আর আসবে না সে জানে, তবু এই রাত, এই গরম আর উত্তেজিত স্নায়ুর একটা বিচিত্র কুহকে শীতাংশুর রাত 2:30 পর্যন্ত প্রতীক্ষায় জেগে রইল। তারপর বাতাস ঠান্ডা হয়ে গেল, ক্লান্ত অবসাদে ঝিমিয়ে এলো শরীর। আর ঘুমের ঘোরে শীতাংশু স্বপ্ন দেখল মেঘনার কালো জলের ওপর দিয়ে গেরিমাটির বন্যা ছুটে চলেছে। বুলু এলো না। সে রাতে নয়, তার পরের রাতে নয়, তার পরের রাতেও নয়। শীতাংশু কেমন একটা দুর্বোধ্য যন্ত্রণায় পীড়িত হতে লাগল। আশ্চর্যভাবে লুকিয়ে গিয়েছে মেয়েটা। যখন তাকে দেখার কোনো কৌতূহল ছিল না, তখন কতবার পিছনের বাড়ির বারান্দায় খোলা জমিটুকুতে কতভাবে তাকে সে দেখেছে। সেদিন সে বুলুকে মনে রাখতে চেষ্টা করেনি, দরকারও ছিল না। সেই আধখানা দেখা, ঝিলিমিলি জ্যোৎস্নায় এক টুকরো দেখা, আর বিরাজবাবুর টর্চের আলোয় রক্তের সিঁদুর মাখানো একটুখানি শুভ্র ললাট, এর বেশি আর কিছু মনে করতে পারে না শীতাংশু। সে শুধু একবার দিনের আলোয় দেখতে চায় বুলুকে, দেখতে চায় তার কপালে। দেখা হয় বিরাজবাবুর সঙ্গে বাজারে, অফিসের পথে। জল পাচ্ছেন ঠিক মতো? পাচ্ছি। জ্যৈষ্ঠী মাস পার হয়ে গেল মশাই, এখনো বৃষ্টি নেই এক ফোঁটা। কি করা যায় বলুন তো? কি আর করা যেতে পারে? আকাশের উদ্দেশ্যে বৃষ্টির জন্য একখানা দরখাস্ত লেখা যেতে পারে। এমনই একটা জবাব আসে ঠোঁটের কোণায়, কিন্তু বিরাজবাবুকে সত্যি ও কথা বলা যায় না, আর জিজ্ঞাসা করা যায় না বুলুর কথা। খবরের কাগজ চাইবার কিংবা বাড়িতে ডিকশনারি আছে কিনা জানবার যে কোনো একটা উপলক্ষ নিয়ে বিরাজবাবুর বাসায় একবার যাওয়া যে যায় না তাও নয়, কিন্তু কিছুতেই পেরে ওঠে না শীতাংশু। নিজের এই ছেলে মানুষই কৌতূহলের উগ্রতা তাকে যত বেশি পীড়ন করে ততখানি লজ্জা দেয়। কেন যে বুলুর ক্ষতচিহ্নিত কপালটাকে একবার দেখবার জন্যে এই পাগলামি তাকে পেয়ে বসেছে, শীতাংশু নিজের কাছে তার কোনো কৈফিয়ত খুঁজে পায় না। বুলুর কাছে ক্ষমা চাইবে একবার, বলবে আমাকে যত বড় পাষণ্ড ভেবেছেন আমি তা নয়। কোনো মেয়ের গায়ে হাত তোলা দূরে থাক, ছেলেবেলায় সীমা পার হয়ে নিজের ছোট ভাইকে পর্যন্ত কোনোদিন একটা চড়চাপড়ও মারিনি। আর বুলুর কপালের দিকে তাকিয়ে নিজের অপরাধের সে পরিমাপ করতে চায়, জেনে নিতে চায় কোনো বড় ক্ষতি সে করেনি। ছোট্ট একটুখানি দাগ 2 দিন পরেই মিলিয়ে যাবে। ঠিক কি বলতে চায় শীতাংশু জানে না। কেবল অর্থহীন মনোযন্ত্রণার পীড়ন, ভূতের মতো ভাবনাটা তার উপর চেপে বসেছে। নিজেকে কিছুতেই ছাড়াতে পারে না তার হাত থেকে। কিন্তু শেষ পর্যন্ত বুলুও এলো। আজও ঠিক তেমনি উত্তপ্ত সন্ধ্যা। লণ্ঠনের আলোয় নিজের বিকৃত ছায়া দেখতে দেখতে ক্ষেপে গিয়ে শীতাংশু বাতিটা নিভিয়ে দিয়েছিল। তারপর ইজি চেয়ার পেতে চুপ করে বসেছিল জানালার কাছে। বাইরে কঙ্কালের মতো দাঁড়িয়েছিল বলকলবিহীন ইউক্যালিপটাসের সারি, যেন কোনো নিভন্ত চিতা থেকে উঠে আসা বাতাস ঝরঝরিয়ে তাদের পাতা ঝরাচ্ছিল। আসবো? দরজার ফ্রেমে একটি মেয়ের ছায়া শরীর। শীতাংশুর সমস্ত সত্তা একটা নিঃশব্দ চিৎকারে ভরে উঠল। বুলু, বুলু ছাড়া আর কেউ নয়, কেউ হতেই পারে না। তবু জিজ্ঞাসা করল, কে? আমি, বুলু। একটা চাপা হাসির আওয়াজ পাওয়া গেল। আপনার ঝলচুরি করতে এসেছিল। আর লজ্জা দেবেন না। উদগ্র আহ্বানে শীতাংশুর শিরাগুলো টান টান হয়ে উঠল। বসুন, আলোটা জ্বালি। আলো জ্বালবার দরকার নেই, খামোখা রাস্তার লোকের চোখে পড়বে। শুধু একটা কথা বলতে এলুম, বলেই চলে যাব। চেষ্টা করেও শীতাংশু গলার কাঁপন থামাতে পারল না। বললে,
কিন্তু আপনাকে আমারও বলবার কিছু আছে। সেদিন যে অন্যায় আমি করে ফেলেছি। অন্যায় আপনি করেননি, আমার যা পাওনা তাই পেয়েছি। আমি সত্যি সত্যিই চোর। ছি ছি, কী যে বলেন। আবছা অন্ধকারেও হাত জোর করল শীতাংশু। আপনি জানেন না আমি যে সেই থেকে কী লজ্জায়। দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো ছায়ারূপিণী বুলু, যেন অনেক দূর থেকে, অথচ স্পষ্ট সুরেলা গলায় বললে, আগে আমার কয়েকটা কথা শুনুন, তারপরে লজ্জা পাবেন। আমি আজ আপনার কাছে কেন এসেছি জানেন? আমার মাথা ফাটিয়ে দিয়ে যে দুঃখ আপনি পেয়েছেন, সে দুঃখ থেকে আপনাকে মুক্তি দেব বলে। এছাড়া কাল আমি চলে যাব এখান থেকে। যাওয়ার আগে আপনাকে সামনে রেখে নিজের কথাগুলো বলে যাব। ইচ্ছে হলে শুনতে পারেন, নাও শুনতে পারেন। আস্তে আস্তে এগিয়ে টেবিলের পাশটিতে বসে পড়ল বুলু। আর কেমন থমকে গেল শীতাংশু। মুহূর্তে বুলু যেন তাকে অনেকখানি দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। বিহ্বলভাবে বললে, আপনি যে কি বলছেন আমি এখনই বুঝতে পারবেন। আপনার ইদারা থেকে দুবালতি জল নিতে এসেছিলাম, সেটা বড় কথা নয়। শুনুন, আমি চোর হয়েই জন্মেছি। হাতের সামনে কোনো জিনিস দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। সে টাকা হোক, পেন্সিল হোক, একটা ফুলই হোক। ছেলেবেলা থেকে পাড়ার কোনো মেয়ে আমার সঙ্গে খেলতো না। কোনো বাড়িতে ঢুকলেই আমাকে তারা তাড়িয়ে দিত। মেয়েদের বই খাতা চুরির জন্যে স্কুল থেকে বারবার আমাকে ওয়ার্নিং দিয়েছে। শেষে অসহ্য হয়ে বিদায় করেছে। আমার 2 বছর বয়সে মা মারা যান। দেবীর মতো পবিত্র ছিলেন তিনি। বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার। সারা জীবন সততারই সাধনা করেছেন। অথচ আমি। বুলু থামল। কান্নায় ভারী হয়ে উঠেছে গলা। সান্ত্বনা দেওয়া উচিত ছিল শীতাংশুর, ভাষা খুঁজে পেল না। বুলু বলে চলল, 10 বছর বয়সে বাবা আমায় ছেড়ে গেলেন, এলুম কাকার কাছে। কাকা আমার স্বভাব বদলাবার অনেক চেষ্টা করেছেন। চাবুক দিয়ে মেরেছেন, সারা পিঠে আমার দাগ পড়ে গিয়েছে। অথচ কিছুতেই আমি পারি না। না খেতে দিয়ে ঘরে বন্ধ করে রেখেছেন। বেরিয়েই আমি তক্ষুনি ফেরিওয়ালা ঝুড়ি থেকে কমলালেবু চুরি করেছি। শীতাংশু একটা অস্ফুট আর্তনাদ করল। বুলু উঠে দাঁড়াল, সরে গিয়ে ছবির মতো ঠাঁই নিলে দরজার ফ্রেমে। ভয় পাচ্ছেন না? কান্না মেশানো হাসির আওয়াজ এলো বুলুর। সত্যি ভয় আপনি পেতে পারেন। আমি এক্ষুনি আপনার টেবিল থেকে ঘড়ি কিংবা কলম যা হোক একটা তুলে নিতে পারি। হাত আমার এমনই রক্ত হয়ে গেছে যে আপনি টেরও পাবেন না। নার্ভাসভাবে গলাটা একবার পরিষ্কার করে নিল শীতাংশু। ছেলে মানুষের মতো বলল, কিন্তু আমি তবুও কিছুতেই। বিশ্বাস করতে পারেন না? না, অনেকেই পারে না। ভালো করে আমাকে যদি দেখেন আপনি স্বীকার করবেন আমি সুন্দরী। রূপটা আমার গুড ক্যারেক্টার সার্টিফিকেট। কিন্তু আমাকে যারা চিনেছে তারা কখনো ভুল করবে না। শীতাংশু আবার গলাটা পরিষ্কার করে নিলে, কিন্তু এবার আর কথা বেরুল না মুখ দিয়ে। বুলু বলে চলল, আমি জানি এ আমার রোগ। কাকাকে কতবার বলেছি আমার চিকিৎসা করাও, আমি সেরে যাব। এ আমি আর সইতে পারছি না। কাকা বলেন, মারি হচ্ছে এ রোগের ওষুধ। তোর বিয়ে দিতে পারবো বলে আশা নেই, তবে কোনোদিন যদি দিতেই পারি শ্বশুরবাড়িতে গিয়ে বেশ করে ঠ্যাঙানি খেলেই রোগ পালাতে পথ পাবে না। আচ্ছন্নভাবে বসে রইল শীতাংশু। বাইরে মাঠের ভিতর থেকে হাওয়ার গোঙানি ভেসে এলো। 22 বছর বয়স হলো আমার। এই যন্ত্রণা আমি আর বইতে পারবো না। তাই ভেবেছি কাল ভোরের ট্রেনে কলকাতায় চলে যাব। কাকা যেতে দেবেন না, টাকাও দেবেন না। পালিয়ে যেতে হবে আমাকে। গিয়ে আমি ডাক্তার দেখাবো, ভালো হতে, বাঁচতে চেষ্টা করব। শুধু যাওয়ার আগে আপনাকে বলতে এসেছি, অন্যায় আপনি করেননি। চোরকে তার পাওনা শাস্তি দিয়েছিলেন। পরক্ষণে দরজার ফ্রেম থেকে মিলিয়ে গেল বুলু। একটা লঘু পায়ের শব্দ নেমে গেল অন্ধকারে। স্বপ্ন, মায়া, মতিভ্রম। চেয়ার থেকে লাফিয়ে উঠতে চেষ্টা করল শীতাংশু, পারল না।
কিছুতেই পারল না। কে যেন হিপনোটাইজ করে তাকে নিশ্চল স্থবিরে পরিণত করে দিয়েছে। একটা দমকা হাওয়ায় ইউক্যালিপটাসের কয়েকটা ঝরা পাতা এসে পড়ল শীতাংশুর গায়ে, মাথায় ছড়িয়ে পড়ল। শীতাংশুর ঘোর ভাঙল পরদিন। আজ আর উজ্জ্বলন্ত সকাল নয়। এতদিনের অগ্নিদহনের পর পৃথিবীর প্রার্থনা পূর্ণ হয়েছে। আকাশ মেঘে অন্ধকার। ঝিমঝিম বৃষ্টি নেমেছে বাইরে। নামুক, আকাশ উজাড় করে নেমে আসুক। মরা মাটিতে নতুন অঙ্কুর মাথা তুলুক। শুকনো ইদারাগুলো জলে ভরে উঠুক। আর বুলু, স্বপ্ন, মায়া, মতিভ্রম, একটা অবিশ্বাস্য কাহিনী। বিচিত্র বিকৃতির নাগপাশে পাকে পাকে জড়ানো। তিলে তিলে মরে যাচ্ছে সে। আজ সকালের ট্রেনে তার কলকাতা পালিয়ে যাওয়ার কথা। বাঁচুক, বেঁচে উঠুক বুলু, প্রার্থনার মতো উচ্চারণ করল শীতাংশু। এই বন্ধন থেকে সে মুক্তি পাক। এই অভিশাপের গণ্ডি পার হয়ে সূর্যস্নাত জীবনের মধ্যে তার উত্তরণ ঘটুক। ভয় পাচ্ছেন? জানেন, এক্ষুনি আপনার টেবিল থেকে ঘড়ি, কলম, যা হোক কিছু। কথাটা কানের মধ্যে বেজে উঠবার সঙ্গে সঙ্গে টেবিলের দিকে তাকালো শীতাংশু। ঘড়ি, কলম, চশমা সব ঠিক আছে, কিন্তু ব্যাগ, মানি ব্যাগটা? কালকে পাওয়া মাইনের 225 টাকা আছে ব্যাগে। পুরো 225 টাকা। একটা পয়সাও খরচ হয়নি। পাঞ্জাবির পকেটে হাত দিল শীতাংশু। নেই। টেবিলের টানাই? সেখানেও নেই। না, বালিশের নিচেও না। মুহূর্তে চোখে অন্ধকার। একটু আগেকার প্রার্থনা বিভৎস অভিসম্পদ হয়ে এগিয়ে এলো গলায়। হিপনোটিজমই বটে। সেজন্য বুলু আলো জ্বালতে বারণ করেছিল। তার উত্তপ্ত বিচিত্র সন্ধ্যার বিহ্বলতার সুযোগে শীতাংশুর নির্বোধ আচ্ছন্নতাকে আরও ঘনীভূত করে দিয়ে ব্যাগটা তুলে নিয়ে সে সরে পড়েছে। শীতাংশু ছুটল বিরাজবাবুর বাসায়। শুধু আপনার ব্যাগ? জান্তবু চিৎকারে বিরাজবাবু ফেটে পড়লেন। আমার কি সর্বনাশ করেছে জানেন? গিন্নির 4 ভরির হার, 6 গাছা চুড়ি সব নিয়ে শেষ রাত্রে সরে পড়েছে। সংশয়ের শেষটুকুও মুছে গেল। কি করা যায় বিরাজবাবু? থানায় চলুন, আর কি করবার আছে? বেটে ভারী চেহারার বিরাজবাবুকে নরখাদকের মতো দেখাতে লাগল। ক্রিমিনাল মশাই, বর্ন ক্রিমিনাল। ওই লজ্জাতেই দাদা অসময়ে মারা গেলেন। বিস্তর শাসন করেছি মশাই। চাপকে চামড়া তুলে দিয়েছি, দেওয়ালে ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে দিয়েছি। তবু স্বভাব ছাড়ানো গেল না। মেয়ে ছেলে, তাই আমাদের বংশের। কি করে যে এমন হলো ভাবতেই পারা যায় না। চলুন থানায়, ও মেয়ের জেল খাটায় দরকার। ঘরের ভিতর বিরাজবাবুর স্ত্রীর ইনিয়ে বিনিয়ে কান্না। দুধ দিয়ে আমি কালসাপ পুষেছিলুম গো, আমার সর্বনাশ করে গেল। বিরাজবাবু আরও ক্ষেপে গেলেন। হাত ধরে টানতে লাগলেন শীতাংশুর। চলুন চলুন, আর দেরি করবেন না। এখনও বোধ হয় জসিডি পেরোতে পারেনি। বুলু ফিরল সন্ধ্যার পর। পুলিশ তাকে ফিরিয়ে এনেছে আসানসোল থেকে। কিন্তু ততক্ষণে শীতাংশুর মনের আগুনটা নিভে গিয়েছে। সারাদিনের অশ্রান্ত বৃষ্টিতে পৃথিবীর মাটি স্নিগ্ধ হয়েছে। সুগন্ধ শীতল ভিজে বাতাস শরীর জুড়িয়ে দিয়েছে। আর চুপচাপ বসে বসে শীতাংশু ভাবছিল, কি দরকার ছিল 225 টাকার জন্যে অতখানি পাগলামি করবার। বাড়ি থেকে টাকা আনিয়ে যা হোক করে এ মাসটা তার চলে যেত। কিছু ধারও হয়তো হতো, সেটা শোধ দেওয়া যেত আস্তে আস্তে। কেন সে করতে গেল এসব? হয়তো বুলু সত্যিই যাবে সাইকোলজিস্টের কাছে। এই টাকাটা দিয়ে নিজের চিকিৎসা করাবে, সুস্থ স্বাভাবিক সুন্দর হয়ে উঠবে। বুলুকে মেরে যে পাপ করেছিল, এই টাকায় তার প্রায়শ্চিত্ত হবে খানিকটা। কেন এতটা হীন হয়ে গেল শীতাংশু? কালকের সেই অভিশপ্ত বুলুকে সে ভুলে গেল কি করে? এমন সময় প্রায় নাচতে নাচতে এলেন বিরাজবাবু। চলুন চলুন, শ্রীমতী পৌঁছেছেন। ধরফর করে উঠে বসল শীতাংশু। কোথায়? হাজতে। বুকের ভিতর হাতুড়ি পড়ল একটা। কালো হয়ে গেল মুখ। মাফ করবেন, আমি পারবো না। পারবেন নাকি? যেতেই হবে। খবর পাঠিয়েছে থানা থেকে। আমার শরীর খারাপ। নিষ্ঠুর হাসি হাসলেন বিরাজবাবু। আপনি ইয়াং ম্যান, ওসব সেন্টিমেন্ট আমি বুঝি, কিন্তু আমার অনেক বয়স হয়েছে মশাই। উঠুন, চলুন শিগগির।
একটা মৃতদেহের মতো শীতাংশুকে টেনে তুললেন রিকশায়, তারপর থানাতে। থানা শুদ্ধ লোকের কৌতুক ভরা চোখের সামনে একটা টুলে বসে আছে বুলু। রুক্ষ চুল, ভাষাহীন চোখ, সামনের দেওয়ালের দিকে স্থির দৃষ্টি। আজ সারাদিন সে স্নান করেনি, খেতে পায়নি। চোরের মতো একবার বুলুর দিকে তাকিয়ে তৎক্ষণাৎ পিছনে সরে গেল শীতাংশু, লুকিয়ে পড়তে চাইল। এইবার বুলুকে সে সম্পূর্ণ দেখছে কপালে 1 ইঞ্চি লম্বা কাটা দাগটা এখনও শুকোয়নি, শীতাংশুর স্বাক্ষর। কিন্তু সম্পূর্ণ কি দেখেছে শীতাংশু? না, দেখবার সাহস নেই বুলুর আরক্ত ভাষাহীন চোখের দিকে সে তাকায়। দারোগা বললেন, এই দেখুন গয়না, হার, চুড়ি। বিরাজবাবু প্রায় ঝাঁপিয়ে পড়তে চাইলেন সেগুলোর ওপর, বললেন, হ্যাঁ, এসবই আমার স্ত্রীর। বুলু কথা বললে এইবার সেই শান্ত সুরেলা গলা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। না, কাকিমার গয়না আমি নিইনি, ওসব আমার মায়ের জিনিস, কাকিমার কাছে ছিল। মায়ের জিনিস? বিভৎসভাবে বিরাজবাবু ভেঙচে উঠলেন। চুপ রও হারামজাদি, চোর! বুলু আবার শান্ত গলায় বললে, আমি জানি ওসবই আমার মায়ের, কাকিমার কোনো জিনিসই আমি ছুঁইনি। বিরাজবাবু বুলুর উদ্দেশ্যে প্রকাণ্ড একটা চর তুলেছিলেন। দারোগা তাকে ধমক দিলেন, থামুন, আপনার স্ত্রী এসে গয়না শনাক্ত করবেন, আপনি গণ্ডগোল করবেন না। তারপর শীতাংশুর দিকে মুখ ফিরিয়ে বললেন, 100 ক্যাশ টাকা পেয়েছি, কিন্তু আপনার ব্যাগ পাওয়া যায়নি। বিরাজবাবু বললেন, ব্যাগটা রেখে দেবে? ও কি এমন কাঁচা চোর নাকি? আপনি ওকে চেনেন না স্যার, ও যে... দারোগা আবার ধমক দিলেন একটা। বুলুর উদাস বিষণ্ণ স্বর শোনা গেল, আমি ওর ব্যাগ নিইনি, আমার নিজের চুড়ি বিক্রি করে। বিরাজবাবু আবার ভেঙচে উঠলেন, ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে, নিজের চুড়ি বেচে উনি। আর নয়, এরপরে আর কোনো মতেই দাঁড়ানো চলে না। চোরের মতো নিঃশব্দে পালিয়ে এলো শীতাংশু। শুধু পথে আস্তে আস্তে বারবার মনে হলো, আজ সারাদিন বুলুর খাওয়া হয়নি। ব্যাগটা কিন্তু পাওয়া গেল, অফিসের ড্রয়ারে রেখে এসেছিল। এ সন্দেহ শীতাংশুর মনে জাগতে পারত, কিন্তু সন্ধ্যায় এসে যদি অমনভাবে নিজের কথা না বলতো বুলু, যদি বিরাজবাবুর বাড়ি থেকে গয়নাগুলো সে না নিত, যদি সত্যিই সে কলকাতায় পালাতে না চাইত, তাহলে ব্যাগটাকে তৎক্ষণাৎ পকেটে লুকিয়ে ফেলল শীতাংশু। এখন থানায় যাওয়া যায়, বলা যায় বুলু তার টাকা নেয়নি, ভুল করে সে মিথ্যে এজাহার দিয়েছিল। কিন্তু আর কি সম্ভব? তাতে নিজের ওপরে বিপদ টেনে আনা হবে। কেন তুমি এমন কাজ করলে? কেন একজন নির্দোষকে মিথ্যে নালিশ করে? না, সে মনের জোর নেই শীতাংশুর। তাছাড়া এই হয়তো ভালো হলো, জেরেই যাক বুলু, পাক দুঃখ, পাক লজ্জা, হয়তো এ থেকেই বুলু ভালো হয়ে উঠবে। যে সহজ স্বাভাবিক সুন্দর জীবনের মধ্যে সে যেতে চেয়েছিল, হয়তো তারই প্রস্তুতি হবে এখান থেকে। বাইরে বৃষ্টি, দগ্ধ মাঠে নতুন অঙ্কুর, ইদারায় নতুন জল। বুলুর চোখেও কি বর্ষা নেমেছে এখন? আকাশ চিরে বিদ্যুৎ চমকালো একটা রক্তাক্ত ক্ষতচিহ্নের মতো। আর তখনই দেখতে পেল শীতাংশু, বুলুর জীবনের দিক দিগন্ত জুড়ে অমনি একটা ক্ষতের স্বাক্ষর এঁকে দিয়েছে সে। শেষ হলো আমাদের আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ক্ষত। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম গল্প শোনার জন্য। আজকে এই পর্যন্তই, নমস্কার।